টানা বৃষ্টি আর যানজটে দিনভর অচল রাজধানী। তীব্র জলাবদ্ধতায় যানবাহনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ভোগান্তি চরমে। বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। এই যে এখন অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, রিক্সা টিক্সা কিছুই তো পাওয়া যাচ্ছে না। বৃষ্টির মধ্যে অবশ্যই সমস্যা হচ্ছে। বর্ষাকালে কাজ ধরছে, কাজ ধরাতে রাস্তাঘাটে খাল বিল সম্পূর্ণ বড় হয়ে গেছে। এখন আমরা চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। কত ভোগান্তি, কোনো রাস্তা ভালো আছে, যাতায়াতের কোনো সুবিধা আছে? কোনো সুবিধা নাই। গাবতলীর তো নাইছিল পান্তবাদ তো নেছি, 2.5 ঘন্টার উপরে লাগছে সময়। দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে সমস্যা সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। আমরা নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশই করব যে এই কষ্টটুকু সয়ে নিতে হবে। উন্নয়নমূলক কাজগুলো যখন সমাপ্ত হবে তখন কিন্তু আবার একটু অন্য চেহারায় চলে আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। তিস্তা, ধরলা ও যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত। চট্টগ্রামের লোহাগাড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। প্যারাসুটে নেমে প্রাণ বাঁচালেন 2 পাইলট, অক্ষত অবস্থায় উদ্ধার। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প সহ 9টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ব্যয় ধরা হয়েছে 6,000 কোটি টাকার বেশি। খুলনার জোড়া গেট এলাকায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার জের বলছে পরিবার। ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সহ গ্রেফতার 3। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, সিটি কর্পোরেশনের দায়িত্ব অবহেলার কারণে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছে। সেই দায়িত্ব মিউনিসিপ্যাল কর্পোরেশনের। দে হ্যাভ ফেলড টু কিল দি মসকিউটো। সত্যি কথা, সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল মশারি দমন করার জন্য। সকাল থেকে ভারী বর্ষণ আর যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানী। গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা যানবাহনে বসে থাকতে হয় নগরবাসীকে। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে পায়ে হাঁটাও অসম্ভব হয়ে পড়ে। সব সমস্যা নিয়ে প্রতি বছরের মতো এবারও সরকার আর সিটি কর্পোরেশনের দিকে চেয়ে আছে সাধারণ মানুষ। মাত্র কয়েক মিনিটের বৃষ্টি পরিণত হয় কর্মব্যস্ত রাজধানীবাসীর বিড়ম্বনার কারণ। বৃষ্টি হলেই জলাবদ্ধতায় নাকাল হয় নগরবাসী। এ যেন আষাঢ়ের নিত্যদিনের চিত্র। মঙ্গলবার সকাল থেকে কখনো থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো ভারী বর্ষণ। মিরপুর, মতিঝিল, মৌচাক, মালিবাগ, পুরানা পল্টন, রাজারবাগ সহ বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েন নগরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে শিক্ষার্থীরা। বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। এই যে এখন অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, রিক্সা টিক্সা কিছুই তো পাওয়া যাচ্ছে না। বৃষ্টির মধ্যে অবশ্যই সমস্যা হচ্ছে। বর্ষাকালে কাজ ধরছে, কাজ ধরাতে রাস্তাঘাটে খাল বিল সম্পূর্ণ বড় হয়ে গেছে। এখন আমরা চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। রাস্তাঘাট আপনার জলাবদ্ধতা বেড়ে যাচ্ছে, এটাই আর কি। এখন সিটি কর্পোরেশনের দেখা উচিত। ম্যানহোল খোলা থাকে, মানুষ অনেক সময় পড়ে যায় ম্যানহোলের মধ্যে। তাদের অবহেলার কারণেই তো এতদিন কাজটা আটকে আছে। না তো প্রায় 2-3 মাস হয়ে গেছে এতদিন লাগে একটা কাজ শেষ করতে। আর শান্তিনগর এলাকাতে তো আমরা অলওয়েজই সাফার করি। এই রাস্তা খোঁড়াখুড়ি করতে আছে বর্ষা মৌসুমিতে, এই জন্য জনগণ দুর্ভোগ হয়। শুষ্ক মৌসুমে না করে বর্ষা মৌসুমে ধরছে কাজটা করা শুষ্ক মৌসুমে করা দরকার। আমরা তো অনেক আগে থেকে এদিক দিয়ে চলাফেরা করি, এগুলোর জন্য হাঁটতেই পারি না। এখন কাদার মধ্যে পড়ে গেছে, অবস্থা খারাপ। বৃষ্টির ভোগান্তি আরো কয়েক গুণ বাড়ে রাস্তার যানজটের কারণে। রাস্তায় পানি জমে যাওয়া, যানবাহনের ধীর গতি আর খানাখন্দের কারণে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। কার্যত অচল অবস্থায় গণপরিবহনগুলোকে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। যাত্রীদের কত ভোগান্তি, কোনো রাস্তা ভালো আছে, যাতায়াতের কোনো সুবিধা আছে? কোনো সুবিধা নাই। গাবতলীর তো নাইছিল পান্তবাদ তো নেছি, 2.5 ঘন্টার উপরে লাগছে সময়। রাস্তার অবস্থা তো ভালো না, আধা ঘন্টা রাস্তা লাগে 1 ঘন্টা। বছরের পর বছর বর্ষা মৌসুমের এই দুর্ভোগের চিত্র থেকে কবে মুক্তি মিলবে, এই প্রশ্নের উত্তর চায় নগরবাসী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বর্ষায় নগরবাসীর ভোগান্তি বেড়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, উন্নয়ন কাজ শেষ হলে ভোগান্তির অবসান হবে। ভোগান্তি সহনীয় রাখতে ঠিকাদার সহ সব পক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি। একদিকে বৃষ্টি, আরেকদিকে এই কনস্ট্রাকশন ওয়ার্ক, সব মিলে বেশ কষ্টের বিষয় হচ্ছে নগরবাসীর জন্য। সেজন্য আমরা নগরবাসীর প্রতি মানে দুঃখ প্রকাশই করব যে এই কষ্টটুকুন সয়ে নিতে হবে। ঠিকাদারদের সাথে বসে আমরা চেষ্টা চালাচ্ছি যে যাতে করে নাগরিকের যাতে এই ভোগান্তিটি কম হয়, যাতে একটা সহনীয় পর্যায়ে থাকে। পানি যদি না সরে তাহলে তো দুর্ভোগ আরো থাকবে। তো সেই কারণেই তো আমরা পাইপ ড্রেনের জন্য ব্যবস্থা নিচ্ছি। নাগরিক যাতে সুন্দর ফুটপাত দিয়ে হেঁটে যেতে পারে, সেজন্য তার ফুটপাতের ব্যবস্থা, রাস্তাটি যাতে সুন্দর থাকে সেই রাস্তার ব্যবস্থা। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। টানা বৃষ্টিতে তিস্তা যমুনার পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় মানুষের আশ্রয় হয়েছে বেড়ি বাঁধের ওপর। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা নদীর 10টি স্থান দিয়ে বিয়ানীবাজারের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত কুশিয়ারা নদীর পানি সবকটি পয়েন্টে 60 থেকে 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের আসামে বন্যার কারণে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। খোলা হয়েছে 11টি আশ্রয় কেন্দ্র। এদিকে দুর্গতদের 663 টন চাল এবং নগদ 13 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। জামালপুরেও সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার সকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সদর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। বন্ধ করে দেয়া হয়েছে জেলার 22টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খাওয়া দাওয়া বন্ধ, চলাফেরা অসুবিধে, কত অসুবিধে, লেফটিন নাই। আমাদের গরু, বাছুর, হাঁস, মুরগি এগুলি মাছরাঙ্গি করে আমরা রাখছি। চেয়ারম্যান মেম্বাররা, কর্তৃপক্ষ যারা আছেন, বড় এমপিরা, তারা কোনো খোঁজ খবর রাখতেছেন না। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমে দোয়ানি পয়েন্টে বিপদসীমার 10 এবং ধরলা পয়েন্টে 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো তলিয়ে আছে হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত 38টি গ্রাম। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। কারো কোনো এই বিপদে সাড়া পাচ্ছি না এ পর্যন্ত। আমাদের আর্থিক এবং আমাদের সামগ্রী নিয়েও আমরা প্রস্তুত রয়েছে, জনগণ সম্পৃক্ত রয়েছে। যমুনার পানি বাড়ায় প্লাবিত হয়েছে বগুড়ার নতুন নতুন এলাকা। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গবাদি পশু নিয়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন দুর্গতরা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ সহায়তা দেয়া হয়নি। বান গেছে, এক পয়সা হলো দেয় নাই, আজকে দেয় নিয়ে তো ঘুরিয়ে দিল, তাহলে দুঃখের বিষয় না। যখন পানি শুকিয়ে যায় সেখানে বাড়ি যায়, আবার যখন হয় সেখানে বাঁধের উপর আসে, বাঁধ হয়েছে না দিন বাঁধের উপর আসে। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় জেলার 38টি ইউনিয়নের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বন্যা কবলিত এলাকায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। এদিকে বন্যা কবলিতদের জন্য চাল বিতরণ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ। 7016টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সাহায্যের জন্য আমরা 64 মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়েছি এবং 1.5 লক্ষ টাকা বিতরণ করেছি। এছাড়া গাইবান্ধা, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন এলাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সময় সংবাদ। এদিকে কুড়িগ্রামের 1/3 এলাকা এখন বানের পানিতে ভাসছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। এ অবস্থায় বেকার হয়ে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি জানান, এদের সহায়তার জন্য তালিকা করা হচ্ছে। আর জেলা প্রশাসক বলছেন, ত্রাণ বরাদ্দের পাশাপাশি বন্যার্তদের সহায়তায় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমোর ও জিঞ্জিরাম সহ 16 নদ নদীতে পানি বাড়ায় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বাড়ায় কালোয়া ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের কবলে পড়েছে। এরই মধ্যে ধসে পড়েছে বাঁধের 300 মিটার এলাকা। বাঁধটি ভেঙে গেলে কুড়িগ্রাম রংপুর মহাসড়কে পানি ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বন্যার পানির কারণে বিভিন্ন উপজেলার 25টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে। পানিবন্দী চরবাসীদের অধিকাংশই দিনমজুর। রাস্তাঘাট সহ পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে কোনো কাজ নেই। আয়না থাকায় তারা পড়েছেন চরম দুর্ভোগে। সম্পূর্ণ তলে গেছে, এখন তো কোনো পাশে দেওয়ার উপায় নাই।
রাস্তাঘাট সব বন্ধ। দিনমজুরি করি খাই, এটাও আমার বন্ধ হয়ে গেছে। আমরা না খায় না দেয় এরকম ভাবে পড়ি গেছে। বাড়িঘর তো আমাদের চলে গেছে, আমরা তো সবাই গরু ছাগল নিয়ে বানের মধ্যে আছি। এখন বানও যদি আমরা ভাঙি যায়, আমরা এখন যাবো কোথায়? প্রতি বছর বন্যার সময় কর্মহীন হয়ে পড়া চরের দিনমজুরদের জন্য এই সময় ঘরে বসে করার মতো কাজ দেওয়া হলে এর স্থায়ী সমাধান হতে পারে বলে অভিমত এই এনজিও কর্মীর। এই সময় আসলে পরিবারের পুরুষ মহিলা সবাই দুর্ভোগের মধ্যে পড়ে আছে, কাজেই তারা কোনো বাইরে যেতে পারছে না, কোনো কাজকর্ম করতে পারছে না। আমার মনে হয় এই সময় যদি তাদের কোনো হস্তশিল্পের কাজ দেওয়া যেত তাহলে মনে হয় খুব ভালো হতো, তারা উপকৃত হতো। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের 30টি গ্রামের সবগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দী 20,000 মানুষের অধিকাংশই দিনমজুর। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন এদের সহায়তার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সেখান থেকে আমাদের ত্রাণ দেওয়া হবে বলে আমি জেনেছি এবং এই মর্মে তালিকাও করা শুরু করে দিয়েছি। এই পরিস্থিতিতে ত্রাণ বরাদ্দের পাশাপাশি বন্যার্তদের সহায়তায় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। সকল মেডিকেল টিম, সকল পর্যায়ের কর্মকর্তা, সকল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে আমরা ত্রাণ তৎপরতা শুরু করেছি। মানুষের কোনো অসুবিধা যাতে না হয় সেক্ষেত্রে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। জেলা ত্রাণ দপ্তর সূত্রে জানা গেছে বন্যার্তদের সহায়তায় এ পর্যন্ত 105 মেট্রিক টন চাল, 3,25,000 টাকা ও 2,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন। বৃষ্টি হচ্ছে এবং পানি বাড়ছে নদীতে, এটাই একটা স্বাভাবিক। যেমন গত 8 এবং 9 তারিখে যমুনা নদীর পানি কিন্তু অনেকটা স্থিতিশীল অবস্থায় ছিল, অর্থাৎ বাড়তে বাড়তে সেটা একটা পর্যায়ে এসে থেমেছিল। তো গতকাল বিকাল থেকে সেটা আবার নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে। তা আমাদের উজানের আবহাওয়ার তথ্য এবং উজানের পানি সমতলের যে তথ্য, সেটা অনুসারে আমরা দেখতে পাচ্ছি হয়তো আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত বর্তমান যে হারে বাড়ছে হয়তো সেটা অব্যাহত থাকবে। সন্ধ্যার সময় আরো থাকছে বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির চিকিৎসায় ঢাকা মেডিকেলে 8 সদস্যের বোর্ড গঠন। অস্ত্রোপচারের সিদ্ধান্ত 2 সপ্তাহ পর। চট্টগ্রামের লোহাগাড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আইএসপিআর জানিয়েছে বিমানে থাকা 2 পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিমান বাহিনী কর্তৃপক্ষ জানায় দুপুর 2টায় চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে YAK-130 প্রশিক্ষণ বিমানটি নিয়ে উড্ডয়ন করেন উইং কমান্ডার নাজমুল এবং স্কোয়াড্রন লিডার কামরুল। এর কিছুক্ষণ পর বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও আর যোগাযোগ করা যায়নি। পরে দুপুর 2টার দিকে লোহাগাড়ার সীমান্তবর্তী বড় হাতিয়া এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে এর আগেই প্যারাসুটের সাহায্যে পাইলট ও কো পাইলট নিরাপদে মাটিতে অবতরণ করে। পরে উদ্ধারকারী হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করা হয়। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প সহ প্রায় 6,500 কোটি টাকা ব্যয়ে 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় 865 কোটি টাকা ব্যয়ে নরসিংদীর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্প, 500 কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি নদী পুনঃখনন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অনুমোদন দেওয়া হয় প্রায় 600 কোটি টাকার একটি প্রকল্প। সভা শেষে সংবাদ সম্মেলনে গত অর্থবছরের গড় মূল্যস্ফীতির সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন চিত্র তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামাল। মন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রার 90% এডিপি বাস্তবায়নে 2016-17 অর্থ বছরে সরকার ব্যয় করেছে প্রায় 1,07,000 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে 5.44। এপ্রিল, মে, জুন 3 মাস আমাদের মূল্যস্ফীতির পরিমাণ বেড়েছে 5.72%। ফার্স্ট টাইম 1,00,000 কোটি টাকা এডিপি বাস্তবায়নের এই বেঞ্চমার্কে অর্জন করতে সক্ষম হয়েছে। এটি আমি মনে করছি অনন্য সাধারণ আমাদের অর্জন। 15-16 অর্থ বছর আমাদের এডিপি বাস্তবায়নের পরিমাণ ছিল 87,000 কোটি টাকা। এবছর হচ্ছে আমাদের 1,07,000 কোটি টাকা। মহেশখালীতে নির্মাণাধীন দেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনাল নির্মাণে অর্থ চুক্তি সই হলো।
বিকেলে রাজধানীর একটি হোটেলে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের মধ্যে এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী গ্যাস আমদানি করতে ভাসমান এই টার্মিনাল নির্মাণে মোট 179.50 কোটি মার্কিন ডলার ব্যয় হবে, যেখানে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন 32.8 কোটি মার্কিন ডলার ঋণের যোগান দেবে। অনুষ্ঠানে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের পক্ষে কর্মকর্তারা চুক্তিতে সই করেন। এর আগে গেল বছরের জুলাইয়ে এই টার্মিনাল নির্মাণ করতে সিঙ্গাপুরের কোম্পানি এক্সিলারেট এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তি করে পেট্রোবাংলা। সব ঠিক থাকলে চুক্তি মাফিক 2018 সালের মধ্যেই মহেশখালী এলএনজি টার্মিনাল দিয়ে গ্যাস আমদানি করা সম্ভব হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনের সময়ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সব মামলা চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানী কেরানীগঞ্জে স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সে সময় যেন কেউ আগুন সন্ত্রাসের মাধ্যমে জ্বালাও পোড়াও করতে না পারে, সেজন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই চলবে। বিএনপির এক এক নেতার এক এক আবদার, কেউ সহায়ক সরকার চায়, কেউ তত্ত্বাবধায়ক সরকার চায়, কেউ লেভেল প্লেইং ফিল্ড চায়, বিভিন্ন দাবি দেওয়া, তাদের দাবি দেওয়ার কোনো শেষ নেই। সংবিধানের থেকে এক চুলো আওয়ামী লীগ সরবে না। নির্বাচনকালীন সরকার থাকবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সন্ত্রাসীদের আইন যেভাবে চলছে, তাদের মামলা মোকদ্দমা যেভাবে চলছে, সেইভাবে চলা উচিত সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। আচ্ছা, সন্ত্রাস মুক্ত নির্বাচন হওয়ার স্বার্থে আপনারা সন্ত্রাস করবেন, অথচ আইন আপনাদের স্পর্শ করতে পারবে না, যেহেতু আপনারা রাজনীতি করেন। এটা হয় না। আপনারা সন্ত্রাসের পথে হেঁটেছেন বলে আপনাদেরকে মামলা আপনাদের পিছনে ধাওয়া করে এবং আইন আপনাদেরকে খুঁজে বেড়ায়। ষোড়শ সংশোধনী বাতিলের পর জাতীয় সংসদ সদস্যরা যে বক্তব্য দিয়েছেন তা এখতিয়ার বহির্ভূত। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে বিচার বিভাগের স্বাধীনতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন মত দেন বিশ্লেষকরা। তারা বলেন, রাষ্ট্রের অন্য কোনো বিভাগ দ্বারা বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হলে বিচার বিভাগের প্রতি মানুষ আস্থাহীন হয়ে পড়ে। এ সময় বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেও তাগিদ দেন তারা। বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সঙ্গে বিচার বিভাগের সম্মান এবং মর্যাদা যদি সুপ্রতিষ্ঠিত না হয়, বিচার বিভাগ নিয়ে যদি যেমন তেমন সমালোচনা এবং কথাবার্তা হতে থাকে, তখন সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপরে আস্থা থাকবে না। পার্লামেন্টে সেদিন যে আলোচনা হয়েছে, এই আলোচনা করার পার্লামেন্টের নিজেরই এখতিয়ার নাই। রায়ের প্রেক্ষিতে বলছি, যে আলোচনা করেছেন এই আলোচনা করতে গিয়েই সম্ভবত তারা নিজেদেরই নিয়ম কানুন ভঙ্গ করেছে। নিম্ন আদালতে বর্তমানে যতগুলা কোর্ট আছে, সব কোর্টে বিচারক নেই, তাহলে মামলা জমছে। সবসময় বিচার বিভাগে বাজেট খুব কম থাকে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সংসদে এমপিদের বিরূপ মন্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। একই ব্যানারে বারের আওয়ামী পন্থী সদস্যদের ব্রিফিংয়ে সমিতির সহ সভাপতি আজিউল্লাহ বলেন, আইনজীবী সমিতির ব্যানারে বিএনপিপন্থী আইনজীবীদের ব্রিফিং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্কের ফাটল ধরানোর অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। দুইজন প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম সম্পর্কে বিভিন্ন আপত্তিকর বক্তব্য রেখেছেন। এমনকি মাননীয় প্রধান বিচারপতিকে নিয়েও সমালোচনা করেন, যা সুস্পষ্ট আদালত অবমাননার শামিল। রায়ের গঠনমূলক সমালোচনা করা কখনোই বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়। আর সংসদের ভিতরে আলোচিত কোনো বিষয় নিয়ে বারের ব্যানারে সংবাদ সম্মেলন করা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা ছাড়া আর কিছুই নয়। আজকের এই সংবাদ সম্মেলন করার মাধ্যমে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক মহোদয় রাষ্ট্রের দুটি স্তম্ভের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছেন, যা অনভিপ্রেত। সন্ধ্যার সময় আরো থাকছে, জম্মু কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বাকে দায়ী করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের খোঁজে চলছে অভিযান।
এবং এখনই ওয়ানডে অধিনায়কত্ব পরিবর্তনের চিন্তা ভাবনা নেই ক্রিকেট বোর্ডের। মাশরাফি যতদিন চাইবেন খেলতে পারবেন, সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি। পূর্ব শত্রুতার জেরে খুলনার জোড়াগেট এলাকায় সাইদুল ইসলাম নামে যুবলীগের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান স্থানীয়রা। নিহতের মা বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছেন। এই ঘটনায় জোড়াগেট ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বেলা 12টার দিকে খুলনার জোড়াগেট এলাকার একটি চায়ের দোকানের সামনে সাইদুল ইসলাম নামে যুবলীগের এক কর্মীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সাইদুলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। তার মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। তাদের অভিযোগ, ফোনে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে। চাকে ও বলতেছে কি তোমরা বসো, আমি একটু আসতেছি বলছে। এখন বলে মনে ওই পর্যন্ত গেছে পর ওরা 5-7 জন নাকি কয়জন ছিল, আসে ওরা কোপাইছে। ছেলেটা জীবন হারা রইলো। এই মাদক ভাঙ্গির পরিবর্তন করতে আমার এই অবস্থা। পাপ্পু নামের একটা ছেলে ফোন করে শুনছি আনছে তারে, কিছুক্ষণ পরে আমার বাগনা খুন হয়েছে। পাস বেবি ছিল না, হাইপোভলিমিক শকে ছিল, ব্লাড লস হয়েছিল প্রচুর পরিমাণে। তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, ব্লাড রিকুইজিশন দেওয়া হয়েছে, কিন্তু ব্লাড আনার আগেই এগুলো এক্সপায়ার করে খুব দ্রুত। 3-4টা ছেলে ওর বয়সী এসে অতর্কিতভাবে তাকে কোপ দিছে। কোপ একটা গলায় লেগেছে আর বাম হাতে লেগেছে, রক্তক্ষরণের পর সে মারা গেছে। নিহত সাইদুল ব্যবসার পাশাপাশি জোড়াগেট এলাকায় চায়ের দোকান চালাতেন। সময় সংবাদ, খুলনা। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের অগ্রগতি প্রশংসনীয় হলেও আগের মতো কাজে আসছে না পরিবার পরিকল্পনা কর্মসূচি। এর কারণ হিসেবে শহরাঞ্চলে এই কর্মসূচি বাস্তবায়নের ব্যর্থতাকে দায়ী করছেন পর্যবেক্ষকরা। তারা বলছেন, একদিকে গ্রামে সচেতনতার অভাব, অন্যদিকে গ্রাম ছেড়ে শহরে আসা মানুষ পাচ্ছেন না পরিবার পরিকল্পনা গ্রহণের সুবিধা। মঞ্জুর হক মঞ্জুর ছবিতে মুজাহিদ শুভর রিপোর্ট। বিশ্বে প্রতি 14 মাসে প্রায় 10 কোটি মানুষ বৃদ্ধি পাচ্ছে, যার সিংহভাগই হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল দেশে। বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য পরিবার পরিকল্পনা, জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন, যার লক্ষ্য 12 কোটি অতিরিক্ত নারীকে 2020 সালের মধ্যে পরিবার পরিকল্পনার আওতায় নিয়ে আসা। অতীতে মাঠ পর্যায়ের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করার সুফল পাচ্ছে বাংলাদেশ, কিন্তু বর্তমানে গ্রামাঞ্চলে কমেছে সচেতনতামূলক কার্যক্রম। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা ব্যাপকভাবে শহরমুখী হলেও পরিবার পরিকল্পনার কার্যক্রম শহরাঞ্চলে খুবই নাজুক বলে মত বিশেষজ্ঞদের। কন্ট্রাসেপটিভ ইউজটা কিন্তু আমাদের সাইটের উপর উঠাতে পারছি না। এটার পিছনে দুটো কারণ। সচেতনতা থাকলে যদি পয়সা না থাকে সে কিনতে পারবে না। দারিদ্র্য বা জনগোষ্ঠীর জন্য এটাকে ফ্রি অ্যাভেলেবল করে যদি না দেওয়া যায়, এটা আমরা যতই বলি সেটা হবে না। দেশে মোট জনসংখ্যার 31% তরুণ। পাশাপাশি দেশের মানুষের গড় আয়ু বাড়ায় ক্রমাগতভাবে বাড়ছে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল জনগোষ্ঠীকে কর্মসংস্থান সহ নানাভাবে কাজে লাগাতে না পারলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে সুফল পাওয়া যাবে না। মেধা এবং তার প্রয়োজনীয়তা, এটার ভিত্তি করে যদি সঠিক প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, তবেই আমি বলবো 2041 সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব। জনসংখ্যা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহায়তায় শিগগিরই শহরাঞ্চলে পরিবার পরিকল্পনার কাজ শুরুর আশ্বাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। আমাদের একটা গ্রাম পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক হয়, প্রতি মাসে আমরা 30,000 স্যাটেলাইট ক্লিনিক করি। সেই স্যাটেলাইট ক্লিনিকগুলোতে তারা একদিন কাজ করে, আর একদিন তারা ইপি এর কাজ করে। মূলত আমাদের এই কর্মীগুলো 5 দিন তারা ইনডোরে কাজ করে, এবং এই ইনডোরে তারা কিন্তু পরিবার পদ্ধতি সম্বন্ধে কাজ করে। এই কারণে তাদের কাজটা দৃশ্যমান হয় না, কিন্তু কাজ চলতেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেশের বর্তমান জনসংখ্যা প্রায় 16,17,00,000। বিগত কয়েক বছরে জনসংখ্যা বৃদ্ধির হার 2.1-এ নামলেও তা 2.0-তে নিয়ে আসার পরিকল্পনা সরকারের। তবে এই বিপুল সংখ্যার জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরে সরকারকে আরো কার্যকরী ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে জনসংখ্যা দিবস পালন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব সিরাজুল ইসলাম।
এরপর জাদুঘর থেকে শুরু হয়ে টিএসসি হয়ে ওসমানী মিলনায়তনে গিয়ে শেষ হয় র্যালি। র্যালিতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সরওয়ার সহ জনসংখ্যা নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সিটি কর্পোরেশনের দায়িত্বে অবহেলার কারণেই চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনায় বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মশা নিধনে সিটি কর্পোরেশনকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু চিকুনগুনিয়ার জন্য দায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়। চিকুনগুনিয়া মশা দ্বারা সৃষ্টি হয়, এডিস মশা, অর্থাৎ আমাদের দেশে মশা নিধন করে নাই, সেই দায়িত্ব মিউনিসিপ্যাল কর্পোরেশনে। দে হ্যাভ ফেল টু কিল দি মসকিউটোস। তারা মশা তারা ইরাডিকেট করতে পারে নাই। যেখানে সেখানে ময়লা, যেখানে সেখানে আবর্জনা, এই বিষয়টি তারা সঠিক কাজ করতে পারেনি। আমি কারো দোষারোপ করতে চাই না, কিন্তু এটা সত্যি কথা। সত্যি কথা, এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল মশা নিধন করার জন্য। যে দায়িত্ব পালন করা ছিল অন্য, সেই দায়িত্ব পালন করছে না। এটা আমি তাকে অনুরোধ করেছি, আমি মিটিং করেছি তাদেরকে নিয়ে। জরুরি ভিত্তিতে ঢাকা শহরে মশাকে যেখানে উৎপন্ন হয় সে জায়গাগুলো নিধন করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, সেখানে আবর্জনা মুক্ত করো, যেন এই মশাকে উৎপন্ন না হয়। বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার 10 বছরের শিশু মুক্তামণির চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। সাতক্ষীরার কামারবাইশা গ্রামের সাধারণ মুদি দোকানদার ইব্রাহিমের 2 যমজ মেয়ে মুক্তামণি ও হীরামণি এবং এক ছেলেকে নিয়ে ছোট্ট পরিবার। সাধ্যে না কুলালেও অনেক স্বপ্ন নিয়ে সদা চঞ্চল 2 যমজ মেয়েকেই ভর্তি করান স্কুলে। কিন্তু কিছুদিন পরেই সুখে সে সংসার এলোমেলো হয়ে যায়। মেয়ে মুক্তামণির ডান হাতে দেখা দেয় বিরল এক রোগ। দিন যতই যায় ততই খারাপ হতে থাকে তার অবস্থা। দিশেহারা হয়ে পড়েন ইব্রাহিম। এক সময়ে দুরন্ত চটপটে মুক্তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। সারাক্ষণ ছুটাছুটি করা মুক্তা বন্দী হয়ে পড়ে ঘরে। আমার বোন বলে যে আপা আমার যদি আল্লাহ যদি সারাই দেয় তো আমরা 2 বোনে আবার স্কুলে যাব। মেয়েটা যে লেখাপড়া করতে যেটুকুন করেছে তা বাম হাত দিয়ে লেখে তো মনে হয় যেন ডান হাত দিয়ে লেখে, আর এত সুন্দর ছবি আঁকে। মেয়ের এমন দুর্দশা দেখে অসহায় হয়ে পড়েন সামান্য মুদির দোকানদার বাবা। নানাজনের নানা কথায় গ্রাম্য চিকিৎসা এমনকি জেলা শহরের ভালো ডাক্তার কোনো কিছুই বাদ রাখেননি চিকিৎসায়, কিন্তু সঠিক চিকিৎসা পাননি কোথাও। সাধ্য মোতাবেক আমি চেষ্টা করছি, তারপরেও ভুল ট্রিটমেন্টের শিকার হয়েছে আর কি ডাক্তারদের, যার কারণে আজ আমার বাচ্চাটার এই অবস্থা। 2 সপ্তাহ পর্যবেক্ষণে রেখে বিভিন্ন পরীক্ষা শেষে মূল চিকিৎসা শুরু করা হবে বলে জানান ডাক্তার সামন্তলাল সেন। প্রাথমিকভাবে যেটা মনে হলো যে তার হাতে একটা অনেক পুরানা ব্যাধি, যেটা এতদিন খুবই অবহেলায় ছিল এবং এটা মনে হচ্ছে যে ক্যান্সারের পর্যায়ে। আর তার শরীরের অবস্থা খুবই খারাপ, মানে একদম রক্ত শূন্যতা বলে চলে। আমরা একটা মেডিকেল বোর্ড করছি, সেটা কালকে বসবে এবং এই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগাবো। সঠিক চিকিৎসায় দেশে মুক্তাকে পুরোপুরি সুস্থ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। আবাসন খাতের গতিহীনতার কারণে বিপাকে পড়েছে এ খাতের সঙ্গে জড়িত 2 শতাধিক সহশিল্প খাত। ফলে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না, তেমনি অনেকে কর্মহীন হয়ে পড়ছেন। সংশ্লিষ্টরা বলছেন রড, সিমেন্ট, টাইলস ও স্যানিটারি সামগ্রীর মতো খাতগুলোকে বাঁচাতে হলে নজর দিতে হবে গৃহ নির্মাণ খাতের প্রতি। আবাসন খাত নিয়ে আতিকুর রহমান তমালের 3 পর্বের ধারাবাহিকের 3য় ও শেষ পর্ব আজ। অবকাঠামো নির্মাণে জরুরি উপাদান রড। উন্নত অবকাঠামোর জন্য প্রয়োজন উন্নত মানের রড। দেশে এই শিল্প এখন অনেকটাই এগিয়েছে। মোহাম্মদ শহীদুল্লাহ এই শিল্পের সঙ্গে জড়িত 28 বছর ধরে। তার দাবি ক্রমান্বয়ে কমছে রডের চাহিদা। তার মতে গত কয়েক বছর ধরে চলতে থাকা আবাসন খাতের মন্দা এর একটি বড় কারণ। আবাসন শিল্পের মন্দার কারণে আমরা বিগত 5 বছর যাবত আমাদের সেক্টরেও খুব স্লথ যাচ্ছে। আপনি জানেন 80 লক্ষ টনের জায়গায় আমরা 50 লক্ষ টন বিক্রি করে যাচ্ছি। প্রতি দফায় দফায় গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুতের দামও সেই হারে বৃদ্ধি পাচ্ছে। গৃহ নির্মাণ খাতের গতিহীনতার কারণে একইভাবে ধুঁকছে টাইলস ও স্যানিটারি মার্কেটগুলো। ফাঁকা দোকানে ক্রেতার আশায় সময় কাটছে বিক্রেতার, এমন চিত্র বেশ পরিচিত। ডেভেলপারের সাথে যখন আমরা কাজ করতে যাই তখন ওদের বিক্রি হচ্ছে না, বিক্রির সাথে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলি জড়িত।
দেন আমরা এই জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের প্রোডাক্টের 70% আসলে রিয়েল এস্টেট খাতে ব্যবহার হয়। এ খাতে জড়িতরা বলছেন অবিকৃত ফ্ল্যাটের জটিল জটে ধুঁকছে যেমন আবাসন খাত, তেমনি এর সহশিল্পগুলো ধুঁকছে দীর্ঘদিন ধরে। তাই সরকারের কাছে নীতি সহায়তার দাবি জানিয়েছেন তারা। রিয়েল এস্টেট কনস্ট্রাকশন খাত জিডিপিতে 12 to 14% কন্ট্রিবিউট করে। এই সেক্টরটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত যে কোনো আইন বা নিয়ম নীতিমালা, ভ্যাট, ট্যাক্স ইম্পোজ করার সময়। আবাসন খাতের সাথে একদম সরাসরি 35 লক্ষ লোক কিন্তু জড়িত। আমাদের এই খাতটা যদি আল্লাহ না করুক যদি স্লো হয়ে যায়, তাদের জন্য কিন্তু অনেক অসুবিধা এবং দেশের বেকার সমস্যা কিন্তু আরো বেড়ে যাবে। সম্ভাবনাময় এই খাতকে বিশেষ প্রণোদনা দিয়ে হলেও টিকিয়ে রাখার দাবি সংশ্লিষ্ট সব মহলের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের জম্মু কাশ্মীরের পুণ্যার্থী বহনকারী বাসে হামলার ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে দায়ী করেছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের খোঁজে অভিযান চলছে বলেও জানায় তারা। সোমবার রাতে অমরনাথ মন্দির ফেরত তীর্থযাত্রীদের বাসে এলোপাতাড়ি গুলিতে অন্তত 7 জন নিহত ও 20 জন আহত হন। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থমথমে অবস্থা বিরাজ করছে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায়। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। সোমবার পুলিশের একটি গাড়ি বহরের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অমরনাথ মন্দির থেকে ফেরা তীর্থযাত্রীদের একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় দুপক্ষের গোলাগুলিতে নারীসহ হতাহত হন বেশ কয়েকজন তীর্থযাত্রী। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। दोनों बाजू से गोलीबार हुआ। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎই গোলাগুলির শব্দ শুনতে পাই। আমরা জানি না কতজন এর সঙ্গে জড়িত। हम लोग कतरा जा रहे थे। उसके बाद दूसरा अटैक भी हुआ। ये बस श्रीनगर से आ रही थी। সন্ধ্যার পর সন্ত্রাসীরা পুলিশের একটি বহর ও তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে গুলি ছোড়ে। এই হাসপাতালে আহত 14 জনকে নিয়ে আসা হয়েছে। এছাড়া আরো 4 জনকে শ্রীনগরের হাসপাতালে পাঠানো হয়েছে। जिसमें से हमने 4 को। হামলার পর আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। একে কাশ্মীরের মূল্যবোধ ও ঐতিহ্যের ওপর আঘাত উল্লেখ করে হামলাকারীদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। যারা হতাহত হয়েছেন তাদের সবাই তীর্থযাত্রী। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। আমি সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। আমি আশা করছি আমাদের নিরাপত্তা বাহিনী শিগগিরই দোষীদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। এর আগ পর্যন্ত আমরা শান্তি পাব না। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এ ধরনের কাপুরুষ হামলাকারীদের কাছে ভারত মাথা নত করবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে একই দিন নিয়ন্ত্রণ রেখার কাছে কাশ্মীরের নওগাম সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে 3 সন্ত্রাসী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র সরঞ্জাম। গেল 2 মাসের মধ্যে এটি 4র্থ অভিযান বলে জানিয়েছেন সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা। শিরিন আক্তার, সময় সংবাদ। মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে এখন পর্যন্ত 3000-এরও বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 1160 জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে 57 জন নিয়োগকর্তা রয়েছেন বলেও জানানো হয়। গত কয়েকদিন ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে 5 শতাধিক অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী। গত 30 জুন অস্থায়ীভাবে বৈধ হবার জন্য ই কার্ড গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর থেকেই দেশ জুড়ে অবৈধ শ্রমিকদের ধরপাকড় শুরু হয়। অভিবাসী বৈধ হবার জন্য আরেকবার সুযোগ দেওয়ার দাবি জানালেও তা নাকচ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। তবে গ্রেফতারকৃতদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি। এদিকে আগামী 17 জুলাই বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা চলমান সমস্যা নিয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগের সঙ্গে বৈঠকে বসবেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে এবার সুর পাল্টালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার সাফ জানালেন ওয়ানডে অধিনায়কত্ব পরিবর্তনের ব্যাপারটি ভাবনায় নেই ক্রিকেট বোর্ডের। উল্টো বোর্ড প্রধান জানিয়েছেন মাশরাফি যতদিন চাইবেন বাংলাদেশ দলের হয়ে খেলে যেতে পারবেন। মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান নাজমুল হাসান পাপন। 2020 পর্যন্ত
20-এ মাশরাফি খেলতে পারবে কিনা এজ এ ক্যাপ্টেন আমরা জানি না। তো সেই জন্যই কিন্তু আমরা তখন ওর সাথে আলাপ আলোচনা করেছিলাম, সামনে নেক্সট যখন ওদের টার্ম শেষ হবে আলাপ হবে, বোর্ড উইল ডিসাইড। আইসিসির সভা শেষে দেশে ফিরে ভবিষ্যৎ ক্রিকেটের স্বার্থে অধিনায়ক পরিবর্তনের একটা ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির সভাপতি। দেশের ক্রিকেটের জন্য বিসিবির পেশাদারি চিন্তাটা স্বাভাবিক, কিন্তু অধিনায়ক পরিবর্তনের আভাসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠলে গরম হয়ে ওঠে ক্রিকেটাঙ্গন। তবে কদিন বাদেই ভিন্ন সুর বিসিবি প্রধানের কণ্ঠে। ওডিআই নিয়ে মাশরাফি ক্যাপ্টেন্সি যাওয়া না যাওয়া নিয়ে কোনো কথাই হয়নি, কিন্তু এমনভাবে প্রচারিত হচ্ছে সব জায়গায় মনে হচ্ছে যেন মাশরাফিকে এখনই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ওডিআই থেকে নতুন ক্যাপ্টেন খোঁজা হচ্ছে। বিকল্প ভাবনা তো নয়ই, বরং অবসর সিদ্ধান্ত মাশরাফির কাঁধেই দিলেন পাপন। মাশরাফি এখানে শুধু একজন প্লেয়ার হিসেবে না, হি ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ এ তার এই পার্টিকুলার দায়িত্বটা, এই রোলটা সে যেভাবে সম্পন্ন করে যাচ্ছে এবং করে আসছে, বাংলাদেশে তার সাবস্টিটিউট পাওয়া অলমোস্ট ইম্পসিবল। পারফরমেন্সও যদি আপনি পেস বোলার হিসেবে দেখেন, আমাদের ফাস্ট বোলার যারা আছে তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। ও যতদিন খেলতে পারবে ততদিন ওকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ হি ইজ নট দেয়ার অনলি অ্যাজ এ প্লেয়ার, হি ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন, এবং ওর মতো ক্যাপ্টেন বাংলাদেশে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এদিকে দেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা করতে এদিন বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেন ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। নিরাপত্তা বিবেচনায় মিরপুর স্টেডিয়াম সংলগ্ন দোকানপাট সরানোর ব্যাপারটি আবারও আসে জোর আলোচনায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন রবি শাস্ত্রী। 2019 বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। কে হচ্ছেন অনিল কুম্বলের উত্তরসূরি, এ নিয়ে গেল কয়েকদিন ধরেই হয়েছে নানা আলোচনা। অবশেষে কোহলিদের কোচ হিসেবে শাস্ত্রীকেই বেছে নিয়েছেন সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ, এই তিনজনকে নিয়ে গড়া ক্রিকেট উপদেষ্টা কমিটি। সিএসি এর সুপারিশেই ভারতের নতুন কোচের নাম ঘোষণা করেছে বিসিসিআই। এর আগে কোচ হওয়ার জন্য জমা পড়েছিল 10টি আবেদনপত্র, সেখান থেকে বাছাই করে 5 জনের সাক্ষাৎকার নেয় সিএসি। প্রার্থীদের মধ্যে ছিলেন টম মুডি, রবি শাস্ত্রী, বীরেন্দর সেবাগ, রিচার্ড পাইবাস ও লালচাঁদ রাজপুত। তবে সিমন্স শেষ পর্যন্ত সাক্ষাৎকার দেননি। ভারতীয় দলের অধিনায়ক কোহলি সহ সিনিয়র ক্রিকেটারদের বেশিরভাগেরই পছন্দের প্রার্থী ছিলেন শাস্ত্রী, তাই সবার পছন্দের বিষয়টি মাথায় রেখেছে বোর্ড। 1962 সালে জন্ম নেয়া শাস্ত্রী 1981 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ভারতীয় দলে অভিষিক্ত হন। 1981 সাল থেকে 1992 সাল পর্যন্ত ভারতের টেস্ট ও ওয়ানডে দলের হয়ে খেলেছেন 55 বছর বয়সী ক্রিকেটার। ক্যারিয়ারে 80টি টেস্ট ও 150টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রবি শাস্ত্রী। এবার জানাবো হকির খবর। স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির বিরুদ্ধে আনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফলে এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আর বাধা থাকলো না তার। এর আগে গত মার্চে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 চলাকালীন ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে বাহফে। সঙ্গে দেয়া হয় কারণ দর্শানোর নোটিশও। পরে নোটিশের জবাব দিতে কয়েক দফা ফেডারেশনে আসেন জিমি। তবে গুঞ্জন রয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল আবু এরশাদের ব্যক্তিগত হস্তক্ষেপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এই স্ট্রাইকারের। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বৃষ্টি আর যানজটে অচল রাজধানী, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি চরমে, দুঃখ প্রকাশ করে সমস্যা সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি, তিস্তা, ধরলা ও যমুনার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত। চট্টগ্রামের লোহাগাড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্যারাশুটে নেমে প্রাণ বাঁচালেন 2 পাইলট, অক্ষত অবস্থায় উদ্ধার। খুলনার জোড়াগেট এলাকায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার জের বলছে পরিবার, ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সহ গ্রেফতার 3। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে নয়, সিটি কর্পোরেশনের দায়িত্ব অবহেলার কারণে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছে। সেই দায়িত্ব মিউনিসিপ্যাল কর্পোরেশনে, দে হ্যাভ ফেইলড টু কিল দি মসকিউটো। সত্যি কথা, এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল মশারি দমন করার জন্য। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।